আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, যারা আমার গল্পের মাধ্যমে শিকারী কেনেথ অ্যান্ডারসন কিংবা জিম করবেটের সঙ্গে শাপতসংকুল অরণ্যে হারিয়ে যান, তারা নিশ্চয়ই জানেন এই শিকারীরা প্রায়শই এমন পরিস্থিতির শিকার হন যে নিজের জীবন বাঁচাতে মানুষকে বাঘ বা চিতাকে হত্যা করতে হয়। পাশাপাশি অরণ্যে বাস করা মানুষের সাহায্য করতে তো বটেই, কিন্তু যদি কখনো শিকারীর গুলি না করাটাই তার জীবন রক্ষা করে, তবে ব্যাপারটা নিশ্চয়ই অন্যরকম হবে। আজ এমনই একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের আজকের ঘটনাটি দুর্ধর্ষ শিকারী কেনেথ অ্যান্ডারসন রচিত মান্দিখেরার বাঘিনী। আশা করি এই ব্যতিক্রমধর্মী ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমার ছোট পরিবারটির একজন সদস্য হতে ভুলবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার চলুন আজকের কাহিনীতে প্রবেশ করি। কয়েক বছর আগে এক বন্ধুকে মান্দিখেরা জঙ্গলটা দেখাতে বেরিয়েছিলাম। বন্ধুটি হঠাৎ প্রশ্ন করে বসে যে শুধু বেড়াবার লাঠিটা নিয়ে আমি জঙ্গলে ঘুরতে বেরিয়েছি কেন। এরকম জায়গায় যে কোনো সময় বাঘের মুখোমুখি হতে পারে। মনে হয় না বন্ধুটি আমার কথা বিশ্বাস করে যখন আমি বলি যে বর্তমানে বাঘের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি বছরের পর বছর প্রত্যেক দিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলেও বাঘ নজরে পড়বে না। কিন্তু বন্ধুটি আগের কথারই পুনরাবৃত্তি করে। রাইফেল নেই, হঠাৎ যদি বাঘ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি কিন্তু বন্ধুকে ব্যাপারটা ঠিক মতো বোঝাতে পারছিলাম না, কারণ আমার পক্ষে পারা সম্ভব নয়। যাদের জঙ্গল সম্পর্কে জ্ঞান নেই, তাদের ধারণা বাঘ এমন ভয়ঙ্কর প্রাণী যে দেখা মাত্রই মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। সত্যি ব্যাপারটা হলো, বাঘ খুব কম ক্ষেত্রেই ভয়ঙ্কর হয়ে ওঠে। আর বাঘের জীবনযাত্রায় ব্যাঘাত না ঘটালে সচরাচর মানুষের ওপরে বাঘ চড়াও হয় না। বস্তুতপক্ষে বাঘ মানুষের নজর এড়িয়ে চোখের আড়ালেই থাকতে চায়। তবে আমার বন্ধুর কথাতেও একেবারে ভুল ছিল না। অনেক সময় বাঘকে বিরক্ত না করলেও বাঘ আক্রমণ করে বসতে পারে। অবশ্য কদাচিৎ ব্যাপারটা ঘটে থাকে। গত 10 বছর ধরে প্রতিদিন আমি জঙ্গলে ঘুরতে বেরোই, কিন্তু একবার মাত্র আমাকে এই ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছিল। সেই বছর আমরা প্রথম মান্দিখেরাতে এসেছি। গ্রীষ্মের এক নিঃশ্বাস বন্ধ হয়ে আসা অস্বস্তিকর সন্ধ্যা। ঘণ্টাখানেক আগে চা খেয়ে বারান্দায় বসে আছি। ব্যাবস মনে করিয়ে দিল ভাঁড়ারে মাংস নেই বললেই চলে। ব্যাবস কথাটা বলার সঙ্গে সঙ্গে স্টোনি ফোর্ডের দিক থেকে একটা ময়ূর ডেকে ওঠে। একটা নালা পেরিয়ে সিকি মাইল দূরে হবে জায়গাটা। মিনিট কয়েক পরে 12 বোরের শটগান আর পকেট ভর্তি কার্তুজ নিয়ে আমি বেরিয়ে পড়ি। যখন ময়ূরের ডাক লক্ষ্য করে এগিয়ে চলেছি, তখন দূরের পাহাড়গুলোর মাথায় মেঘ জমতে শুরু করেছে। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টির জল নামতে পারে। বড় নালাটার পাড় ধরে ছোট ঝোপঝাড় পেরিয়ে ময়ূরের ডাক যেখান থেকে আসছিল সেদিকে এগিয়ে চলি। হয়তোবা কয়েকটা শুয়োর বা চিতল হরিণের দেখা পেলেও পেতে পারি। বড় নালার পাড় ধরে ছোট ছোট ঝোপঝাড় এগিয়ে গেছে আরও একটা ছোট নালার দিকে, যেটা এসে মিশেছে বড় নালার সঙ্গে। প্রায় 10 ফিট চওড়া ও 6 ফিট উঁচু নালার খাদ ভর্তি বালিতে আমি পাড় থেকে লাফ দিয়ে নামি। নালাটার দুধারে নানা রকমের গাছগাছালি। কয়েকটা গাছে নতুন পাতা, বাকিগুলোতে পাতা আর কুড়ি সবে মাত্র ধরতে শুরু করেছে। আশ্চর্য লাগে, এই পাথুরে জমিতে যেখানে আর্দ্রতার এতটুকু আভাস নেই, সেখানে গাছগুলো বেঁচে থাকে কি করে। ময়ূর একবার তারও স্বরে ডাকতে শুরু করলে আর থামানো যায় না। তবে নালার খাদের বালির উপরে হাঁটলে হয়তোবা চুপ করে যাবে। মনে হয় নালা ধরে কিছুটা এগিয়ে গেলে মাটিতে কয়েকটা পাখিকে খুঁটে খেতে দেখতে পাবো, এবং উড়ে যাওয়ার আগেই একটাকে মাটিতে ফেলে দিতে পারবো।
এই ভেবে নিঃশব্দে সামনের দিকে হাঁটতে শুরু করি। প্রায় মিনিট 10 হেঁটেছি। নালার একটা বাঁক পেরোতেই হঠাৎ মৃত মানুষের মতো দাঁড়িয়ে পড়ি। আমার সামনে ছায়ার নিচে হাত পা ছড়িয়ে বালির উপরে বিশাল একটা চিতাবাঘ শুয়ে আছে। দেখে শুনে মনে হয় কোথাও কিছু গন্ডগোল হয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখি চিতাবাঘটার ধরন ধারণ ঠিক স্বাভাবিক নয়। মাথাটা ঘোরানো, সামনের একটা থাবা একটু যেন বাঁকা এবং ওপরে তোলা, বাতাসে বাঁকা পাটা নড়ছে। বুঝলাম চিতাবাঘটা মৃত। আরও একটু কাছে গিয়ে দেখি যে চিতাবাঘটা বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। নীলমাছিগুলো ওকে ঘিরে উঠছে। নাকে পচা মাংসের গন্ধ আসে। মরা চিতাবাঘের পেছন দিকের কিছুটা মাংস অন্য কোনো জানোয়ার খুবলে খেয়েছে। আশেপাশের বালি এত শুকনো যে কোনো জানোয়ারের থাবার ছাপ দেখতে পাই না। সতর্ক দৃষ্টিতে চারদিকে তাকাই। নালার কিছুটা এগিয়ে পাড়ের কাছাকাছি জায়গায় নজর বিদ্ধ হয়। মনে হয় মৃত একটা চিতল হরিণের ভুক্তাবশেষ পড়ে রয়েছে সেখানে। মাথা, কয়েক টুকরো হাড়, চামড়া আর পাঁজরের খাঁচা দুটো ছাড়া বাকি কিছুই অবশিষ্ট নেই মৃত চিতল হরিণটার। দুটো জানোয়ারই দিন 6 হলো মারা পড়েছে। ব্যাপারটা ঠিক কি? মাথায় যখন এই চিন্তা ঘুরপাক খাচ্ছে, চিতাবাঘটা যেখানে পড়ে আছে তার থেকে গজ 10 দূরে একটা গাছ পড়ে গিয়ে নালাটাকে প্রায় বন্ধ করে ফেলেছে। তীক্ষ্ণ নজর ফেলতেই বুঝি মৃত একটা জানোয়ারকে কেউ টেনে হেঁচড়ে নিয়ে গেছে নালার উল্টো পারে পড়ে যাওয়া গাছটার দিকে। বালিতে সেই টেনে হিঁচড়ে মৃত জানোয়ারটাকে নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। গাছটার উপরে উঠে কয়েকটা পাতা আর ডাল সরাতেই গজ 2 দূরে কালো মতো একটা জন্তু নজরে আসে। গাছের আরও একটু উপরে উঠে গিয়ে নিচে তাকিয়ে দেখি বিরাট একটা বন্য শুয়োরের মৃতদেহ। শুয়োরের মুখ রাগে বিকৃত হয়ে গেছে। একটা খড়গে তামাটে রঙের রক্তের দাগ। দেহটা কিন্তু পচেনি, তবে দুমড়ে মুচড়ে গেছে। পেছনের দাবনার থেকে কিছুটা মাংস অন্য কোনো জানোয়ার খেয়েছে। নিশ্চয়ই এটা বাঘের কাজ, এবং রক্তমাখা খড়গ মানে সহজে শুয়োরটা বাঘকে ছেড়ে দেয়নি, রীতিমতো যুদ্ধ করেছে। সুতরাং বাঘটাও নিশ্চয়ই আহত। মৃত শুয়োরটাকে পর্যবেক্ষণ ছেড়ে দিয়ে মাথা তুলতেই কেন যেন মনে হয় সমস্ত বনভূমি আশ্চর্য নীরব। গাছগুলোর ডগায় একটা শকুনও বসে নেই। পরের মুহূর্তেই কারণটা বুঝতে পারি। ধারে কাছে নিশ্চয়ই কোথাও বাঘ শুয়ে আছে, আর প্রকাশ্যে পড়ে থাকা মরা চিতাবাঘটার জন্য ধারে কাছে শকুন ঘেঁষেনি। এখন ঘড়িতে ঠিক 6টা বাজে। অন্যান্য দিনের চেয়ে আজ যেন একটু তাড়াতাড়ি সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। বাড়ি থেকে বের হওয়ার সময়ই দেখেছিলাম কালো মেঘের স্তূপ গুড়ি মেরে আকাশের বুক প্রায় ছেয়ে ফেলেছে। ঘন ঘন বাজ পড়ায় শ্বাসরুদ্ধকারী হাওয়া থরথর করে কাঁপছে। যত তাড়াতাড়ি সম্ভব নালার খাদ ছেড়ে পাড়ে উঠে পড়ি, কারণ নালার বালি ভর্তি খাদ এখন আর নিরাপদ নয়। বাঘ খাবারের তাগিদে শিকার করা শুয়োরটার কাছে যে কোনো সময় ফিরে আসতে পারে। নালার পাড়ে কতগুলো উঁচু হয়ে ওঠা শিকড়ের গোড়ায় দাঁড়িয়ে কান পেতে শব্দ শোনার চেষ্টা করি। এখানের জঙ্গল ছোট হলেও ঘন। গত বছর কাটার ফলে দ্রুত বেড়ে উঠেছে। বড় গাছের শিকড়গুলো তো বেশ কয়েক ফুট উঁচু। চারদিকে নজর বেশি দূরে যায় না, কয়েক গজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। নালার পাড়ে দাঁড়িয়ে চারদিকে নিস্তব্ধতায় নিজের ভিতরেই কেমন যেন একটা অস্বস্তি হয়। বাঘটা যে কোনো মুহূর্তে শিকার করা শুয়োরটার কাছে ফিরে আসতে পারে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে থাকার অর্থ হলো ইচ্ছে করে বিপদ ডেকে আনা। তবে বুঝতে পারি বাঘ আমার অবস্থান দেখে ফেলেছে, অথবা উপস্থিতির কোনো শব্দ শুনেছে। ব্যাপারটা নিয়ে যখন ভাবছি, হঠাৎ প্রায় ফুট 5 দূরে আমার সামনে বাঘটাকে দেখি। পেছনের ছোট ঝোপটা থেকে বেরিয়ে তেরছাভাবে এগিয়ে চলেছে বলে প্রথমে আমাকে সে দেখতে পায়নি, কিন্তু হঠাৎ বাঘের সামনে পড়ে যাওয়ায় নিশ্চয়ই আমার অজ্ঞাতে কোনো শব্দ করে ফেলেছি। বাঘটা থমকে ঘুরে দাঁড়ায়। দেখি সেটা বাঘ নয়, বাঘিনী। সোজা আমার দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত আমার মানুষ চোখে বাঘিনীর সেই দৃষ্টি মাঝে মাঝে ভেসে ওঠে। বাঘিনীর সেই দৃষ্টিতে কিন্তু হঠাৎ মৃত্যু দেখিনি, এবং সেই দৃষ্টি ছিল শূন্যতায় ভরা।
আমার দিকে তাকালেও দৃষ্টির ফ্রেমে যেন আমাকে ধরতে পারেনি বাঘিনীটা। জঙ্গলের একটা অংশ বলে মনে করেছে। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে জঙ্গলের আড়াল হয়ে যায়। বাঘিনীটা মোড় ঘুরতেই আমার সম্বিত ফেরে। দেখি ওর সারা গায়ে কাদা মাখা, বাঁদিকের পাঁজরে রক্তাক্ত একটা ক্ষত, একটু খুঁড়িয়ে হাঁটছে। আজকে পুরো ব্যাপারটা নিয়ে চিন্তা করলে নিজেই অবাক হয়ে যাই। কেন বাঘিনীর উপস্থিতি আমাকে এত অভিভূত করে ফেলেছিল? কারণ বাঘিনী ধারে পাশেই ছিল, তবু হঠাৎ ওর উপস্থিতিতে আমি এত দ্রুত দিশেহারা হয়ে পড়ি যে আত্মরক্ষার কথাটাও মনে থাকে না। আর যেভাবে হেলে দুলে বাঘিনী এগিয়ে চলে তাতে গুলিবিদ্ধ করে মাটিতে পেরে ফেলার কোনো অসুবিধাই ছিল না। সব শিকারই এ ধরনের সহজ শিকারের স্বপ্ন সারা জীবন ধরে দেখে থাকে, কিন্তু বাস্তবে সুযোগ একবারও হয়তো পায় না। জঙ্গলের দেবতা যে নাকি বোকাদের সবসময় অরণ্যের বিপদ আপদ থেকে রক্ষা করে থাকে, সে যেন আমার কাঁধে অলক্ষ্যে টোকা মেরে সাবধান করে দিয়েছিল। কারণ সেদিন গুলি করলে হয়তোবা জীবনে সেটাই হতো শেষবারের মতো ট্রিগার টেপা। বাঘিনী অদৃশ্য হতেই আমার সম্বিত ফিরে আসে। বেকায়দায় পড়ে গিয়েছিলাম। অবশ্য পুরো ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারি না। তবে বাঘিনী জখম হয়ে পঙ্গু হয়ে পড়ায় এবং আরও একটু ভালো সুযোগ পেলে হয়তোবা জানোয়ারটাকে পঙ্গুত্বতার হাত থেকে মুক্তি দিতে পারতাম। সারাদিন আগুন ঝরা গরমের পর বাঘিনী নিশ্চয় জল খেতে গেছে। প্রায় 50 গজ দূরে বড় নালায় জল রয়েছে। হঠাৎ সেখানে গিয়ে হাজির হয়ে পারে বসে একটা শটে বাঘিনীর ভবলীলা সাঙ্গ করে দেয়া যেতে পারে। মিনিট খানেক সময় নিয়ে বাঘিনীকে অনুসরণ করি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে গাছের ফাঁক দিয়ে 20 গজ পর্যন্ত নজরে আসে। তারপর থেকে ডাঙা জমি উঠে গেছে এবং সেই ডাঙা জমিটা ছোট ছোট ঝোপঝাড় আর গাছে ঢাকা। যেখান থেকে জমিটা উঠেছে সেখান পর্যন্ত এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ও চারদিকে তাকালাম, কিন্তু বাঘিনীটাকে নজরে পড়ল না। ঠিক ফিরে যাওয়ার মুখে হাতে ধরা রাইফেলটার দিকে নজর দিতেই সারা শরীরে ভয়ের কাঁপন ধরে। মৃত চিতাবাঘটা দেখার পর থেকে আমার কার্যকলাপ একটা বদ্ধ পাগলের মতো হয়ে পড়েছে। উত্তেজনায় দুটো বড় রকমের ভুল করে বসে আছি। প্রথমত আমার হাতে ধরা শটগান, দ্বিতীয়ত শটগানের বাঁ দিকের ব্যারেলে 6 নম্বর গুলি আর ডান দিকের ব্যারেলে বাঘ শট। তাড়াতাড়ি ভুলটা শুধরে নিলেও শটগান দিয়ে বাঘ বা বাঘিনী শিকার করা যে নিতান্তই ঝুঁকির কাজ সে সম্পর্কে আমার সন্দেহ ছিল না। যে কয়েকটা কার্তুজ সঙ্গে এনেছি তার মধ্যে একটা লেথেল বল। শটগান থেকে 6 নম্বর গুলি বার করে পকেটের কার্তুজের বাক্সে রেখে দিই। হঠাৎ কানের ওপরে বাঘের গর্জন আছড়ে পড়ে। ডান দিকের উঁচু ডাঙার বন বাদার ভেঙে বাঘিনীটা ঠিক আমার সামনে এসে দাঁড়ায়। খুব বেশি হলে 30 পা দূরে। বাঘিনীর এই হঠাৎ আবির্ভাবে হতভম্ব হয়ে গিয়ে হাতের থেকে বল কার্তুজটা মাটিতে পড়ে যায়। ওটাকে আসলে ব্রিচে পড়তে যাচ্ছিলাম তখন। আর এই দুর্ঘটনায় কিন্তু আমাকে প্রাণে বাঁচায়, কারণ গুলি আগে থেকে ভরা থাকলে আমি সঙ্গে সঙ্গে শটগান চালাতাম, আর সেই গুলি চালানোর ফলাফল দেখার জন্য হয়তোবা বেঁচে থাকতাম না। আমার সামনে দাঁড়িয়ে থাকা জানোয়ারটা যে বাঘেরই নয় বাঘ, সেটা বুঝতে ইতিমধ্যে প্রায় 15 সেকেন্ড সময় কেটে গেছে। সন্দেহ নেই যে আক্রমণের জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছে বাঘটা। লাফ দিয়ে ডাঙা জমির থেকে নিচে নেমেই দ্রুত পায়ে আমার সামনে হাঁটাহাঁটি শুরু করে, আর মাঝে মাঝে মাথা তুলে বনভূমি কাঁপিয়ে গর্জন করে চলে। কিছুক্ষণ পরে নিচু হয়ে মাটিতে পেট লাগিয়ে বসে, পেছন দিক উঁচু করে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে। মাথার সঙ্গে কান দুটো লেপ্টে রয়েছে। মাঝে মাঝে লকলকে জিভটা বের করে মুখটা চাটে আর নিচু গলায় গর্জন করে। পরের মুহূর্তে আবার 4 পায়ে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে এক নাগারে কানে তালা ধরিয়ে দেওয়া গর্জন করতে শুরু করে। যে কোনো মুহূর্তে আমার উপরে বাঘটা ঝাঁপিয়ে পড়তে পারে। এতক্ষণ সে যেন ইঁদুর বেড়াল খেলা খেলে চলেছে। এবার হয়তো বা আক্রমণে আর দেরি করবে না। যতবার মনে হয় এইবারই বাঘটা আক্রমণ করবে, ততবার আমি ওর লেজের দিকে লক্ষ্য করি।
কারণ বাঘ লাফ দেওয়ার আগে লেজের ঝাপট মারবে মাটিতে। আক্রমণোদ্যত্ত হলদে ডোরাকাটা শরীরটার দিকে চোখ রেখে আমি খুব ধীরে ধীরে পিছু হটি। বাঁ হাতে তখনও ধরা শটগানটা। একবার মনে হয় জানোয়ারটার মাথা লক্ষ্য করে ডান দিকের ব্যারেল থেকে ছুড়ে দিই বাকশট। এই ব্যাপারে মনস্থির করার আগে ডান দিকে আরো একটা জিনিস নজরে পড়াতে বাঘটাকে গুলি করার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিই। চোখের কোণে দেখি একটা বাঘিনী ডান দিকের কয়েক গজ দূরে ছোট একটা গাছের নিচে বসে রয়েছে। এমন ভঙ্গিতে রয়েছে যেন আগুনের কুণ্ডের সামনে বিরাট একটা বেড়াল। মনে হয় সমস্ত ব্যাপারটা অনুধাবন করে বাঘিনীটার মুখে একটা জ্যান্ত হাসি ফুটে উঠেছে। এবারে পুরো ব্যাপারটা বুঝতে পারি, এরা সঙ্গমরত দম্পতি, আর সে কারণেই শিকারের এত কাছে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেও বাঘটা এড়িয়ে গেছে। আসলে আসন্ন সঙ্গম লিপ্সায় কাতর বাঘিনী সবসময় একটা ঘোরের মধ্যে থাকে। মনের চাঞ্চল্য রোধ করে আবার বাঘটার দিকে নজর দিই। বাঘের দৃষ্টিতে কিন্তু এতটুকু ভাবালুতা নেই, বরং ক্রমে ক্রমে আরো যেন বেশি উত্তেজিত হয়ে পড়েছে। আমার মনে হয় এই ধরনের একটা অসম যুদ্ধই বাঘ মনে প্রাণে চাইছিল, যাতে বাঘিনীটাকে বীরত্ব প্রদর্শন করার সুযোগ পায়। আমি কিন্তু তখনও খুব ধীরে ধীরে সরে চলেছি। হঠাৎ ধাক্কা খেয়ে চট করে ঘুরে দেখি একটা ছোট গাছ। আমি তখন বিপদের আওতার বাইরে পৌঁছে গেছি। ধীরে ধীরে গাছের গোল গুড়িটা পরখ করি। ছোট গাছ হলেও একটা আড়াল তো বটে। পিছু হাঁটলেও আমি এবং বাঘ উভয়ই জানি ব্যাপারটাকে দীর্ঘায়িত করা সম্ভব নয়। বাঘ হয়তো বা এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, কারণ আর একটু পেছাতে পারলেই জঙ্গলের বা গাছের আড়াল পেয়ে যাব। হঠাৎ অভাবিতভাবে সাহায্য পেয়ে যাই। আকাশের বুক চিরে বিদ্যুৎ রেখা ঝলসে ওঠে, সঙ্গে সঙ্গে পৃথিবী কাঁপানো বজ্রপাতের শব্দ। অকস্মাৎ এই শব্দে বাঘও হতভম্ব হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ে। তারপরেই বৃষ্টি আসে। প্রথমে কয়েক ফোঁটা আমার টুপি আর হাতে পড়ে, তারপর আবার ভয়ঙ্কর বজ্রপাতের শব্দের সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামে। চোখের সামনে জলের ধারার সঙ্গে সঙ্গে মাটি থেকে আর্দ্রতার বাষ্প উঠে আমার দৃষ্টিকে আচ্ছন্ন করে দেয়। ঈশ্বরের এই হঠাৎ পাওয়া আশীর্বাদ মাথায় নিয়ে একটা গাছের গুড়ির আড়ালে আত্মগোপন করি। বাঘও ততক্ষণে আক্রমণের আশা ছেড়ে দিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয়ের খোঁজে ইতিউতি তাকাচ্ছে। আমি আরেকটা বাকশট কার্তুজ ততক্ষণে শটগানের খালি চেম্বারে ভরে ফেলেছি। কিন্তু ততক্ষণে খেলা সাঙ্গ। বাঘ আশ্রয়ের খোঁজে দৌড় দিয়েছে। পেছনে পেছনে বাঘিনীটা ডাঙা জমিটার ওপর দিয়ে দৌড় দেয়, হয়তোবা কোনো গুহায় আশ্রয় নেওয়ার তাগিদে। সেদিন কিন্তু বেশ কয়েকটা কারণে ভাগ্য আমার সুপ্রসন্ন ছিল। প্রথমত, ছোট নালাটার ধারে বাঘিনীর পরিবর্তে বাঘের সঙ্গে মোলাকাত হলে আমার মনে হয় না বাঘ আমার উপরে ঝাঁপিয়ে পড়তে এক মুহূর্ত ইতস্তত করত, কারণ আমি শিকারের কাছেই ছিলাম। আর বাঘিনীর চেয়ে বাঘ অনেক বেশি বদমেজাজি। বাঘই চিতাটাকে শিকার করেছে। আসলে চিতাবাঘটা খুবই দুঃসাহসী ছিল, তাই চিতাটা চিতল হরিণ শিকার করে যখন খেতে উদ্যত হয় তখন বাঘ ছিনিয়ে নিতে গেলে খুনোখুনি বেঁধে যায়। মনে হয় বাঘিনীকে শৌর্য দেখাতেই বাঘ চিতাবাঘকে আক্রমণ করে। শুয়োরটাকেও নিশ্চয়ই শিকার করেছিল বাঘটা। তবে শুয়োর কঠিন প্রতিদ্বন্দ্বী বলে বাঘিনীও বাঘের সাহায্যে এগিয়ে এলে শুয়োরের খড়গের আঘাতে আহত হয়। দুটো কারণে বাঘিনীকে গুলি করলে আমার পক্ষে বিপজ্জনক হয়ে উঠত। একে তো 6 নম্বর গুলি বাঘিনীকে আহত করা তো দূরে থাক, আরো ক্ষিপ্ত করে তুলত। সোজা আমার উপরে তখন ঝাঁপিয়ে পড়ত বাঘিনী। এত সামনে থেকে বাঘশটে বাঘিনীকে পেরে ফেলা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে। বাঘিনীকে মাটিতে পেরে ফেলতে পারলেও সঙ্গে সঙ্গে বাঘ ছুটে আসতো বাঘিনীকে সাহায্যের জন্য। আর সঙ্গিনীকে মৃত অবস্থায় দেখতে পেলে বাঘ আমাকে আরো একটা সুযোগ দিত বলে মনে হয় না। শেষ হলো আমাদের আজকের কাহিনী, মান্দিঘেরার বাঘিনী। আশা করি কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এ জাতীয় আরও কাহিনী পেতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।